আজকের আলোচনার জন্য প্রস্তুত আমাদের হাতে এসেছে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ টেল অফ টু সিটিজ এর একটা বাংলা সারসংক্ষেপ, মানে একটা ক্লাসিক যা সবসময় প্রাসঙ্গিক। একদম। আর এই সারসংক্ষেপ ধরে আলোচনা করাটা বেশ আকর্ষণীয় হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের কাজ হবে এই সারসংক্ষেপটাকে একটু খুঁটিয়ে দেখা, এর মূল গল্প, চরিত্রগুলো আর ডিকেন্স ঠিক কী বলতে চেয়েছেন সেই বার্তাগুলো খুঁজে বের করা। গল্পটার পটভূমি তো অসাধারণ, ফরাসি বিপ্লবের সেই উত্তাল সময় আর দুটো শহর, লন্ডন আর প্যারিস। ঠিক। দুটো শহরের মধ্যেকার যে বৈপরীত্য, মানুষের জীবনের নাটকীয় সব ওঠাপড়া, সব মিলিয়ে একটা বিশাল ক্যানভাস। ঠিক তাই। এই সারসংক্ষেপটা আমাদের জন্য একটা চমৎকার নুক্তায় আগাজ, মানে একটা শুরু করার জায়গা আর কি। এর মাধ্যমে আমরা শুধু ওই ঐতিহাসিক সময়টাকেই নয়, বরং ডিকেন্স যে চিরন্তন মানবিক বিষয়গুলো, যেমন ধরুন ভালোবাসা, আত্মত্যাগ, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, আবার তার উল্টো দিকে থাকা ভয়ঙ্কর অবিচার, এসব তুলে ধরেছেন, সেগুলোর গভীরেও ডুব দিতে পারি। দেখা যাক এই সংক্ষিপ্ত রূপরেখা আমাদের কোথায় নিয়ে যায়। আচ্ছা, প্রথমেই তাহলে পটভূমিটা নিয়ে কথা বলি। সারসংক্ষেপ বলছে গল্পটা দুটো শহরকে ঘিরে, লন্ডন আর প্যারিস, দুটো যেন সম্পূর্ণ ভিন্ন জগৎ। আর সময়টা ফরাসি বিপ্লবের ঠিক আগের এবং বিপ্লব চলাকালীন সময়, মানে 18 শতকের শেষের সেই টালমাটাল বছরগুলো। এই বৈপরীত্যটাই কি গল্পের মূল চালিকা শক্তি? নিঃসন্দেহে। এই দুই শহরের বৈপরীত্য কিন্তু শুধু ভৌগোলিক নয়, এটা মানসিক, রাজনৈতিকও। সারসংক্ষেপ অনুযায়ী একদিকে লন্ডন, যা তুলনামূলকভাবে স্থিতিশীল, আইনের শাসন সেখানে কিছুটা হলেও আছে, যদিও সমস্যা সেখানেও কম নয়। ঠিক। আর অন্যদিকে প্যারিস যেন একটা জ্বলন্ত উনুন, বিপ্লবের আঁচ, চরম সামাজিক অসাম্য, অভিজাতদের প্রতি তীব্র ঘৃণা, আবার সাধারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, সব মিলেমিশে একাকার। ডিকেন্স এই কন্ট্রাস্ট ব্যবহার করে আসলে ওই সময়ের গোটা ইউরোপের, মানে মানসিক ও রাজনৈতিক পরিস্থিতিকেই ধরতে চেয়েছেন। সারসংক্ষেপ তো স্পষ্ট করেই বলছে, প্রেম, ত্যাগ, ন্যায় বিচার, সামাজিক অসাম্য, এগুলোই উপন্যাসের প্রাণ। আর এই বিশাল পটভূমিতে দাঁড়িয়ে থাকা চরিত্রগুলো তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? সারসংক্ষেপে প্রথমেই যার কথা বলা হয়েছে, ডক্টর আলেকজান্ডার ম্যানেট। হ্যাঁ, ডক্টর ম্যানেট। ভাবুন একবার, বাস্তিল দুর্গের সেই কুখ্যাত কারাগারে 18 বছর বিনা বিচারে বন্দী। সারসংক্ষেপ শুধু এই তথ্যটুকু দিয়েই যেন অনেক কিছু বলে দেয়। এই দীর্ঘ বন্দিদশা তার ওপর কি প্রভাব ফেলেছিল, এটা নিশ্চয়ই কাহিনীর একটা বড় অংশ। অবশ্যই। ডক্টর ম্যানেটের চরিত্রটা হলো সেই সময়ের যে বিচার ব্যবস্থার নৃশংসতা, ক্ষমতার অপব্যবহার, তার শিকার একজন মানুষের প্রতিচ্ছবি। 18 বছর পর তার মুক্তি অনেকটা যেন পুনর্জন্মের মতো। কিন্তু অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়া করে ফেলে। তার মানসিক অবস্থা, তার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা, এ সবই দেখায় যে রাষ্ট্রীয় সন্ত্রাস মানুষের ওপর কতটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। সারসংক্ষেপ যেমনটা বলছে, তিনি মুক্তি পেলেও পুরোপুরি মুক্ত হতে পারেননি তার অতীত থেকে। তার মেয়ে লুসি ম্যানেট, সারসংক্ষেপে বলা হয়েছে কোমল হৃদয়ের প্রতীক। এমন একটা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে এই কোমলতা বা মানবিকতার তাৎপর্য কি? লুসির চরিত্রটা, বুঝলেন, যেন অন্ধকারের মধ্যে এক চিলতে আলো। চারপাশে যখন এত হিংসা, ঘৃণা, অবিশ্বাস, তখন লুসির ভালোবাসা, সহানুভূতি, বিশ্বস্ততা, এগুলোই কাহিনীর মানবিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আচ্ছা। তিনি শুধু তার বাবাকেই সেবা দিয়ে সারিয়ে তোলেন না, তিনি চার্লস ডার্নেনের মতো চরিত্রে জীবনেও স্থিরতা আর ভালোবাসা নিয়ে আসেন। এই কোমলতাই যেন ডিকেন্সের চোখে অশুভ শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ। সে নীরবে যত্ন আর ভালোবাসা দিয়ে ভাঙা সম্পর্ক, ভাঙা মনগুলোকে জোড়া লাগায়। আর চার্লস ডার্নে, সারসংক্ষেপ বলছে সে ফরাসি অভিজাত, কিন্তু নিজের পরিবারের অত্যাচারী ইতিহাস থেকে পালাতে চায়। এটা তো বেশ জটিল পরিস্থিতি। একদিকে বংশপরিচয়, অন্যদিকে নিজের নৈতিক অবস্থান। ঠিক ধরেছেন। ডার্নেনের চরিত্রটা অভিজাততন্ত্রের ভেতরের যে দ্বন্দ্ব, সেটাকে মূর্ত করে তোলে। সে জন্মসূত্রে এমন এক শ্রেণীর অংশ যারা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার জন্য দায়ী। পরায়ণ, তার পরিবারের কাজের জন্য লজ্জিত। ফ্রান্সে যখন বিপ্লব শুরু হয়, তখন তার এই পরিচয়টাই তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। সে চেষ্টা করে ভালো মানুষ হিসেবে বাঁচতে, কিন্তু তার বংশ পরিচয়, তার অতীত যেন অভিশাপের মতো তার পিছু ছাড়ে না। সে কি সত্যিই মুক্তি পায়? এই প্রশ্নটাই সারসংক্ষেপ আমাদের মনে জাগিয়ে দেয়, তাই না? হ্যাঁ,
আর এরপর আসে সিডনি কার্টন। সারসংক্ষেপে তাকে বর্ণনা করা হয়েছে প্রতিভাবান কিন্তু আপাতদৃষ্টিতে উদাসীন আইনজীবী, যার অন্তরে ছিল মহত্ব। এই বৈপরীত্যটা খুব আকর্ষণীয় লাগে। অবশ্যই। বাইরে একরকম, ভেতরে অন্যরকম। এই চরিত্রটার ভূমিকা কি? সিডনি কার্টন নিঃসন্দেহে ডিকেন্সের অন্যতম সেরা সৃষ্টি। সারসংক্ষেপের এই বর্ণনা, উদাসীন কিন্তু মহৎ, তাকে খুবই জটিল আর বহুমাত্রিক করে তুলেছে। সে প্রতিভাবান, কিন্তু জীবনের প্রতি তার যেন কোনো আগ্রহ নেই, হতাশায় ডুবে আছে। সে লুসিকে ভালোবাসে, কিন্তু জানে যে লুসির জীবন ডার্নের সাথেই ভালো কাটবে। তার এই আপাত ব্যর্থ জীবনের ভেতরে যে গভীর অনুভূতি আর আত্মত্যাগের ক্ষমতা লুকিয়ে আছে, সেটাই কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। কিভাবে? দেখুন, ডক্টর ম্যানেটের কারাবাস যেমন অবিচারের প্রতীক, ডার্নে যেমন বংশ আর নৈতিকতার দ্বন্দ্ব, তেমনি কার্টন হল প্রায়শ্চিত্ত আর রূপান্তরের প্রতীক। তার ভেতরের এই সুপ্ত মহত্ব কখন আর কিভাবে বেরিয়ে আসে, সেটাই দেখার বিষয়। আচ্ছা, এবার গল্পের মূল স্রোতে আসি। সারসংক্ষেপ বলছে ডক্টর ম্যানেট মুক্তি পেয়ে লন্ডনে মেয়ের সাথে শান্তিতে থাকার চেষ্টা করেন। লুসি আর ডার্নের বিয়ে হয়, একটা সুখী জীবনের সম্ভাবনা তৈরি হয়। হ্যাঁ, একটা আন্তরতা আসে। কিন্তু তারপরই ডার্নের ফরাসি পরিচয় বিপদ ডেকে আনে। তাকে প্যারিসে ফিরতে হয়, আর সেখানেই সে ধরা পড়ে। এখানেই কি গল্পের প্রধান সংঘাতটা শুরু? হ্যাঁ, ঠিক এখান থেকেই ব্যক্তিগত জীবন আর ইতিহাসের যে বড় স্রোত, সেটা মুখোমুখি হয়। ডার্নের প্যারিসে ফেরাটা কিন্তু শুধু তার অভিজাত পরিচয়ের কারণে নয়, তার ভেতরের একটা দায়িত্ববোধ থেকেও আসে। ও আচ্ছা। সে তার পুরনো বিশ্বস্ত ভৃত্যকে বাঁচাতে যায়, কিন্তু গিয়ে নিজেই বিপ্লবের ঘূর্ণিপাকে আটকে পড়ে। প্যারিসে তখন চলছে রেইন অফ টেরর, মানে সন্ত্রাসের রাজত্ব। ভয়ঙ্কর সময়। বিপ্লবী ট্রাইব্যুনালগুলো তখন অভিজাত সন্দেহে নির্বিচারে মৃত্যুদণ্ড দিচ্ছে। ডার্নের বিচার আর মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া, এই ঘটনাগুলো সেই সময়ের চরম বিশৃঙ্খলা, ভয় আর গণহিস্টেরিয়ার ছবিটা তুলে ধরে। সারসংক্ষেপে এটা ইঙ্গিত দেয় যে বিপ্লব যা ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল, তা ক্রমশ অন্ধ প্রতিশোধে রূপ নিয়েছে। আর ঠিক এই চরম সংকটের মুহূর্তেই সিডনি কার্টনের আসল রূপটা বেরিয়ে আসে, তাই তো? একদম। সারসংক্ষেপে বলা হয়েছে সে ডার্নের জীবন বাঁচাতে এগিয়ে আসে কারণ সে লুসিকে ভালোবাসে। কিন্তু এটা কি শুধু প্রেমের জন্য আত্মত্যাগ, নাকি এর চেয়েও বেশি কিছু? অবশ্যই বেশি কিছু। কার্টেনের এই সিদ্ধান্ত উপন্যাসের সবচেয়ে শক্তিশালী আর মর্মস্পর্শী মুহূর্তগুলোর একটা। হ্যাঁ, লুসির প্রতি তার নীরব, নিঃস্বার্থ ভালোবাসা একটা বড় কারণ। সে চায় লুসি সুখী হোক, আর লুসির সুখ ডার্নের বেঁচে থাকার উপর নির্ভরশীল। কিন্তু কিন্তু এর পাশাপাশি কার্টনের এই আত্মত্যাগ তার নিজের জীবনের অর্থ খুঁজে পাওয়ারও একটা পথ। সে তার আপাতদৃষ্টিতে ব্যর্থ, লক্ষ্যহীন জীবনটাকে একটা মহৎ উদ্দেশ্য দিয়ে যায়। সে ডার্নের ছদ্মবেশে গিলোটিনের মঞ্চে যায়। গিলোটিন, সেই সময় মৃত্যুদণ্ড কার্যকরের ভয়ঙ্কর যন্ত্র। হ্যাঁ, এই কাজটা তাকে প্রায় একজন নায়কের পর্যায়ে তুলে দেয়। সারসংক্ষেপ অনুযায়ী কার্টুন শুধু ডার্নের জায়গায় নিজেকে প্রতিস্থাপন করে না, সে যেন ডার্নের ভবিষ্যৎ জীবনের দায়িত্বও নিজের কাঁধে নেয়। লুসি আর তার অনাগত সন্তানের জন্য একটা উন্নত ভবিষ্যতে স্বপ্ন দেখে। এটা সত্যি অসাধারণ। একদম। তার বিখ্যাত শেষ কথাগুলো, মানে মূল উপন্যাসে যা আছে আর কি, যেখানে সে এক উন্নততর শহর আর উন্নততর জীবনের স্বপ্ন দেখে, তা প্রমাণ করে যে তার ত্যাগ শুধু ব্যক্তিগত না, তার একটা বৃহত্তর স্বপ্নও ছিল। এই আত্মত্যাগের মাধ্যমে ডিকেন্স যেন বলতে চান, চরম অন্ধকার আর হতাশার মাঝেও একজন সাধারণ, এমনকি ত্রুটিপূর্ণ মানুষও তার ভেতরের মহত্ব দিয়ে অন্যের জীবনে এবং বৃহত্তর অর্থে সমাজের জন্য আশার আলো জ্বালতে পারে। এটা শুধু প্রায়শ্চিত্ত নয়, এটা এক ধরনের পুনর্জন্ম বটে, কার্টনের নিজের আত্মার এবং তার কাজের মাধ্যমে অন্যদের জীবনেরও। তাহলে যদি আমরা সারসংক্ষেপ থেকে মূল বার্তাগুলো আলাদা করতে যাই, প্রথমেই আসবে ভালোবাসা আর মানবিকতার জয়। ঠিক। ঘৃণা, হিংসা, প্রতিশোধ, এগুলোর চেয়ে এই অনুভূতিগুলো শেষ পর্যন্ত বেশি শক্তিশালী। ডক্টর ম্যানেটের প্রতি লুসির সেবা, লুসি আর ডার্নেনের প্রেম এবং সবশেষে কার্টেনের আত্মত্যাগ, সবই এই দিকেই ইঙ্গিত করে। ঠিক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বার্তাটা হল বিপ্লবের দ্বৈত সত্তা। সারসংক্ষেপ যেমনটা তুলে ধরেছে, ন্যায় বিচার ও সমতার আকাঙ্ক্ষা থেকে বিপ্লবের জন্ম হতে পারে, কিন্তু তা যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, মানে যদি অন্ধ আবেগ আর প্রতিশোধ প্রিহা
তাকে চালিত করে। হ্যাঁ, তাহলে সেই বিপ্লব নিজেই এক নতুন অত্যাচারে পরিণত হতে পারে। ডিকেন্স ফরাসি বিপ্লবের প্রতি সহানুভূতিশীল হলেও এর নৃশংসতা, এর বাড়াবাড়ির কঠোর সমালোচক ছিলেন। ড্যার্নের বিচার, গিলুটিনের দৃশ্যগুলো, এগুলো এই সমালোচনাই প্রকাশ করে। মহৎ উদ্দেশ্য যে বিপথে যেতে পারে, সেই সতর্কবাণীটা এখানে বেশ স্পষ্ট। আর তৃতীয় বার্তাটি অবশ্যই সিডনি কার্টনের মাধ্যমে এসেছে, ব্যক্তিগত আত্মত্যাগের শক্তি। কিভাবে একজন মানুষের নিঃস্বার্থ কাজ শুধু অন্যের জীবন বাঁচায় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উন্নত জীবনের পথ খুলে দেয়। এটা কি এক অর্থে পুনর্জন্ম বা রেজারেকশনের থিম নয়? চমৎকার বলেছেন। পুনর্জন্ম বা রেজারেকশন উপন্যাসের একটা কেন্দ্রীয় থিম। তাই হ্যাঁ, ডক্টর ম্যানেটের কারাগার থেকে মুক্তি, এটা এক ধরনের পুনর্জন্ম। ডার্নে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, আর কার্টনের আত্মত্যাগ তো চূড়ান্ত পুনর্জন্ম। নিজের মৃত্যুর মাধ্যমে সে অন্যের জীবনকে নতুন করে শুরু করার সুযোগ করে দেয়। ডিকেন্স হয়তো এটাই দেখাতে চেয়েছেন যে ব্যক্তিগত এবং সামাজিক জীবনেও ধ্বংস আর সৃষ্টির চক্র চলতেই থাকে। পুরনোকে মরতে হয় নতুনের জন্মের জন্য। সারসংক্ষেপে একটা বিখ্যাত লাইনের উল্লেখ আছে, যা প্রায় প্রবাদে পরিণত হয়েছে। ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। উপন্যাসের একদম শুরুতেই এ লাইন। এর গভীর তাৎপর্য কি? এটা কিভাবে পুরো গল্পের সুরটা বেঁধে দেয়? এই লাইনটা ডিকেন্সের প্রতিভার এক অসাধারণ নিদর্শন। এটা শুধু ওই নির্দিষ্ট যুগ, মানে ফরাসি বিপ্লবের সময়কার চরম বৈপরীত্যকেই তুলে ধরে না, বরং মানব ইতিহাসের যে কোনো ক্রান্তিকালের জন্যই এটা সত্যি হতে পারে। আচ্ছা, বেস্ট অফ টাইমস কারণ পুরনো শোষণমূলক ব্যবস্থা ভাঙার একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতার মতো মহান আদর্শের জন্ম হচ্ছিল, নতুন এক পৃথিবীর স্বপ্ন দেখছিল মানুষ। আর ওয়ার্স্ট অফ টাইমস? ওয়ার্স্ট অফ টাইমস কারণ সেই স্বপ্ন পূরণের পথ রক্তাক্ত হয়ে উঠেছিল চরম বিশৃঙ্খলা, হিংসা, সন্দেহ, ভয় আর গণহারে হত্যার মাধ্যমে। একই সময়ে আশা আর হতাশা, জ্ঞান আর মূর্খতা, বিশ্বাস আর অবিশ্বাস সবকিছুই যেন চূড়ান্ত রূপে বিরাজ করছিল। এই একটা বাক্য দিয়ে ডিকেন্স পুরো উপন্যাসের জটিলতা, এর আলো আধারী জগৎ, এর নৈতিক দ্বিধা সবকিছুকে ধারণ করেছেন। এটা পাঠককে শুরুতেই প্রস্তুত করে দেয়, তাই না? হ্যাঁ, প্রস্তুত করে দেয় এক মহাকাব্যিক যাত্রার জন্য, যেখানে ভালো মন্দ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাহলে এই সারসংক্ষেপের আলোচনা থেকে আমরা দেখলাম আ টেল অফ টু সিটিজ শুধু দুটো শহরের গল্প নয়, বা শুধু ফরাসি বিপ্লবের ঐতিহাসিক বিবরণ নয়। এটা আসলে মানব আত্মার গভীরতম অনুভূতির গল্প। ভালোবাসা, ত্যাগ, ভয়, আশা, প্রতিশোধ এবং মুক্তি। ঠিক। ডিকেন্স এক বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপটে ব্যক্তি মানুষের ভেতরের নাটককে তুলে ধরেছেন। লন্ডন আর প্যারিস যেন শুধু দুটো স্থান নয়, তারা যেন দুটো ভিন্ন অবস্থা। স্থিতিশীলতা বনাম বিশৃঙ্খলা, ব্যক্তিগত জীবন বনাম রাজনৈতিক ঝড়। একদম ঠিক। সারসংক্ষেপটি যদিও সংক্ষিপ্ত, উপন্যাসের মূল আবেগ, চরিত্রগুলোর ভেতরে টানাপড়েন আর কাহিনীর নাটকীয় বাঁকগুলোকে ধরতে পেরেছে। এটা আমাদের মনে করিয়ে দেয় কেন এই উপন্যাস আজও এত প্রাসঙ্গিক। হ্যাঁ, এর থিমগুলো তো চিরন্তন। একদম। যেমন ধরুন ক্ষমতার অপব্যবহার, সামাজিক অবিচার, বিপ্লবের ঝুঁকি, আর শেষ পর্যন্ত মানসিক সংযোগ ও আত্মত্যাগের শক্তি। এগুলো তো সব সময়ের জন্যই সত্যি। এখানে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। সারসংক্ষেপ আমাদের দেখায় বিপ্লব ন্যায় বিচারের আদর্শ নিয়ে শুরু হয়েও কিভাবে অন্ধ প্রতিশোধের পথে চলে যেতে পারে। আবার অন্যদিকে সিডনি কার্টনের মতো মানুষের ব্যক্তিগত চরম আত্মত্যাগ সেই অন্ধকারের মধ্যে আলো নিয়ে আসে। তাহলে প্রশ্নটা হলো, বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় এই ব্যক্তিগত নৈতিকতা বা আত্মত্যাগের ভূমিকা ঠিক কতটুকু? এটা কি শুধুই ব্যতিক্রম? তার রক্ষা, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কি আদৌ সম্ভব, বিশেষ করে যখন ইতিহাস নিজেই এক উত্তাল সমুদ্রে পরিণত হয়? এই দ্বন্দ্বটাই হয়তো ডিকেন্স আমাদের সামনে রেখে গেছেন। হ্যাঁ, যার উত্তর আজও আমরা খুঁজে চলেছি।